আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি যখন স্কুলে ছিলাম আর যখন এই গানটা প্রতিদিন আমাকে সকালে গাইতে হইতো স্কুলে গিয়ে, তখন আমি এই গানটা গাওয়ার সাথে সাথে আমি একটু চিন্তা করার চেষ্টা করতাম যে আমার সোনার বাংলা। তখন আমি কল্পনা করতাম যে আমার সোনার বাংলাদেশটা কত সুন্দর, বাংলাদেশের পাখপাখালি, গাছগাছালি এবং বাংলাদেশের নদী নালা, এগুলো আমি কল্পনা করতাম। তখন এই গান গাওয়ার সাথে সাথে এই কল্পনা যখন করতাম তখন আমার কাছে অনেক ভালো লাগতো, দেশপ্রেমটা আমার ভিতরে জেগে উঠতো। কিন্তু আমি যেদিন জেনেছিলাম যে আমার সোনার বাংলা, এখানে বাংলা বলতে বাংলাদেশকে বোঝানো হয় নাই, বাংলা বলতে বোঝানো হয়েছে ভারতের যে বাংলা ভাষাভাষী অঞ্চল যেটা আছে এবং আমাদের বাংলাদেশ, এই পুরোটাকে মিলে বলা হয় বাংলা। ওই দিনের পর থেকে আমি এই গানটা গাওয়ার পরে কেন জানি আর ওই তৃপ্তিটা পাই না, দেশপ্রেমের স্বাদ আমি পাই না। তখন আমি ইতিহাস থেকে জানতে পারলাম যে 1900 সালের শুরুর দিকে যখন ব্রিটিশরা বাংলাটাকে সহজভাবে শাসন করার জন্য ভাগ করতে চেয়েছিল, এই ভাগটাকে রোধ করার জন্য বঙ্গভঙ্গ রদ নামে একটা আন্দোলন হয়েছিল এবং পুরো বাংলার মানুষ একত্রে আন্দোলন করেছিল যেন বঙ্গকে ভঙ্গ করা না হয়। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা গেয়েছিলেন। কিন্তু যখন 1947 সালে পূর্ব পাকিস্তানের জন্ম হয়েছে, তখন কিন্তু এই গানের প্রয়োজনীয়তা আসলে শেষ হয়ে গিয়েছে এবং 1971 সালে আবার এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে নতুন একটা দেশের জন্মগ্রহণ করেছে। তো দ্বিতীয়বার এটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। তো এই দুইটা পরিবর্তনের পরে আসলে আমার সোনার বাংলা এই গানের প্রয়োজনীয়তা আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি মনে করি যে যে ওই যে প্রেক্ষাপটে গানটা রচনা করা হয়েছিল এটা ছিল সমগ্র বাংলাকে একত্রিত করার একটা প্রেক্ষাপট। কিন্তু যখন বাংলা বিভক্তই হয়ে গিয়েছে, দুইটা দেশ হয়ে গিয়েছে এবং একটা স্বাধীন দেশ 1971 সালে স্বাধীন বাংলাদেশ হিসেবে জন্মগ্রহণ করেছে, তো এরপরে যে আমার সোনার বাংলা গান, এটার প্রয়োজনীয়তা আমি মনে করি এটা মিটে গেছে। এটা সুন্দর একটা গান, এটার জন্য আমরা গানটা গাইতে পারি, এই গানটাকে আমরা চর্চা করতে পারি, কিন্তু একটা দেশের জাতীয় সঙ্গীত হিসেবে এই গানটাকে আমরা কখনোই গ্রহণ করতে পারি না। এই জন্য এই আমি মনে করি যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটা কখনোই একটা স্বাধীন বাংলাদেশের কোন একটা স্বাধীন দেশের জাতীয় সঙ্গীত হইতে পারে না। এইটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় একটা বিষয় আমি যেটা নিয়ে আলোচনা করবো, আমি মূলত চারটা পার্টে আলোচনা করব। প্রথম পার্ট শেষ করেছি আমি, দ্বিতীয় পার্টটা হচ্ছে যে জাতীয়। আমি বলতে চাই যে জাতীয় কথাটার অর্থ কি, আসলে জাতীয় কথাটা বলতে আমরা কি বুঝি। জাতীয় কথাটার অর্থই তো হচ্ছে জাতির নিজস্ব বা একটা জাতির নিজস্ব একটা সংস্কৃতি, একটা রীতিনীতি। যেমন জাতীয় ফল কাঁঠাল, এটা এই দেশেই একবার কাঁঠাল পাওয়া যায়, এই দেশে কাঁঠাল ফলন হয়। জাতীয় পাখি দোয়েল, এটা এই দেশেই পাওয়া যায়। জাতীয় ফুল শাপলা, এই দেশেই ভিলে জিলে পুকুরে শাপলা ফুল ফুটে। জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটি বাংলাদেশেই পাওয়া যায়। কিন্তু জাতীয় গান, জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীত তো এ দেশেরই হওয়ার কথা, এ দেশের লেখকের হওয়ার কথা, এই দেশের প্রেক্ষাপটে গান রচিত হওয়ার কথা। সবকিছু বাংলাদেশের যত জাতীয় সব আমাদের নিজস্ব হওয়া সত্ত্বেও শুধুমাত্র গানটা কেন ধার করা থাকবে? কেন এই গানের লেখক অন্য দেশের হবেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের দেশের নাগরিক না। মানে জাতীয় গানের ক্ষেত্রে তো জাতীয়তাটা অবশ্যই বাংলাদেশি হওয়া দরকার, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তা তো বাংলাদেশি না, উনি হচ্ছেন ভারতীয় বাঙালি, আর আমরা হচ্ছি বাংলাদেশি বাঙালি। সুতরাং এই বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার মানে জাতীয় সঙ্গীত হওয়ার শর্তই তো হচ্ছে এই দেশের জাতীয়তা থাকতে হবে যিনি গানটা রচনা করেছেন, এবং এই গানটা এই দেশের প্রেক্ষাপটে রচিত হয়েছে, তাহলে এটা জাতীয় সঙ্গীত হবে। এখন আপনারা যদি বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত, বা এটা তো কখনোই হইতে পারে না। যদি এটাকে আপনার জাতীয় সঙ্গীত ধরেন তাহলে এটা কি আপনার জাতীয় কথাটার অর্থকে চেঞ্জ করতে হবে। এখন এই জাতীয় সঙ্গীত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আমরা একদল বলতেছি যে জাতীয় এই গানটা জাতীয় সঙ্গীত থাকুক, কেউ বলছে যে না এই গানটা পরিবর্তন করা হোক। এখন মূলত যারা চাচ্ছেন যে এই গানটা জাতীয় সঙ্গীত থাকুক, আমি আমার ব্যক্তিগত অনুসন্ধান থেকে গবেষণা থেকে আমি দেখেছি এটা মূলত তিন ধরনের লোক, তিন শ্রেণীর লোকেরা চাইতেছেন যে এই গানটাকে জাতীয় সঙ্গীত থাকুক। কেউ যদি এটা পক্ষে রায় দেন, পক্ষে যুক্তি দেখান, তাহলে আপনি তিন শ্রেণীর ভিতরে পড়বেন। আর একটা শ্রেণী হচ্ছে যারা হচ্ছে দেশপ্রেমিক, ওরা চাচ্ছে যে এই সঙ্গীতটা জাতীয় সঙ্গীত হইতে পারে না। এখন যে তিন শ্রেণী, আপনারা যে তিন ধরনের লোকেরা চাচ্ছেন, এই শ্রেণীটা আমি শুধু আপনাকে একটা বলি, বিবরণ দিই। প্রথম শ্রেণী হচ্ছে এরা মূর্খ মানুষ, বা এরা হচ্ছে কঠোর, এরা হচ্ছে কিছু বুঝে না, এরা হচ্ছে উগ্র। যেমন হচ্ছে কি, যে আমার বাবা আমার দাদা যা করে আসছে আমি তাই করব, আমার দাদা আমার বাবা এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে গিয়ে এসেছেন, আমি এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে গাইবো। এরকম কট্টর যারা একেবারেই গণ্ড মূর্খ, ওনারা চাইবেন কিছু বুঝে আসুক বা না আসুক এই গানটা জাতীয় সঙ্গীত থাকুক। আরেক শ্রেণীর লোকেরা চাইবেন এই গানটা জাতীয় সঙ্গীত থাকুক, ওই শ্রেণীটা হচ্ছে কারা, যারা হচ্ছে এমন একটা চেতনা লালন করেন যে না,
এই বাংলাদেশ আছে, আমরা এটাকে আরো বড় করব। এই বাংলাদেশ বিভক্ত হয়ে গিয়েছে, বাংলা বিভক্ত হয়েছে, আমরা বাংলাকে আবার একত্রিত করব। এই কলকাতা আবার বাংলাদেশের ভিতরে আসবে, এই আসাম আবার আসবে, বা ভারতে যারা বাংলা ভাষাভাষী কথা বলি, আমরা বাংলা ভাষাভাষীদেরকে নিয়ে একটা দেশ করব। দেশ করার পরে আমরা আবার ওই যে বঙ্গ যেটা, মানে সমস্ত বাংলা ভাষাভাষীদেরকে নিয়ে আমরা আবার অবিভক্ত বাংলা করব। এই চেতনা যদি কেউ লালন করে থাকেন, তাহলে আপনি চাইতে পারেন যে হ্যাঁ, এটা জাতীয় সঙ্গীত হিসেবে থাকুক। এই যে দুই শ্রেণী বললাম। আরেক শ্রেণী হচ্ছে, এদেরকে যদি বলতে একটু খারাপ শোনা যায় বা একটু কটু কথা হয়ে যায়, এরপর এটা চিরন্তন সত্য, এইটা হচ্ছে আপনার দালাল। দালাল বলতে কিরকম? যেমন আমি আপনাকে একটু সহজ ভাষায় বুঝাই। সিয়েরা লিওন একটা দেশ, ওরা বাংলা ভাষাটাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে, এটা হচ্ছে সম্মান দেখাতে গিয়ে। তো সিয়েরা লিওনে যখন বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদাটা পায়, তখন এটা কিন্তু আমাদেরকে শুনলে ভালো লাগে যে সিয়েরা লিওন বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছে। ঠিক এরকম ভাবে একটা সিম্পিতি পাওয়ার জন্য দেখা যায় আমরা এই কাজটা করি। আমরা অন্য দেশকে খুশি করার জন্য, অন্য দেশকে ভালো রাখার জন্য, অন্য দেশের একটু সিম্পিতি পাওয়ার জন্য আমরা কি করি, যে ওই দেশের একজন নাগরিকের গান আমরা আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে, মানে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করি। এটা কারণটা কি, যে যদি ওই দেশের কোন লেখকের গান জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করি, ওই দেশ আমার প্রতি একটু সিম্পিতি থাকবে, আমার প্রতি একটু সুনজর থাকবে, বা আমার প্রতি সদয় দৃষ্টি দিবে। এই যে সিস্টেমটা, এই এই যারা এটা চাচ্ছেন, এরা এটা ভাবতে পারেন যে ভারতের সহানুভূতি পাওয়ার জন্য, ভারতের সদয় দৃষ্টি পাওয়ার জন্য ওই লেখকটা থাকুক। এই যে আপনারা যারা চাচ্ছেন, এরা হয়তো এই গানটাকে জাতীয় হিসেবে চাইতে পারেন। এই তিন শ্রেণীর মানুষ চাইতে পারে, একেবারে গণ্ডমূর্খ, যারা চেতনায় বিশ্বাস করে অবিভক্ত বাংলা, আর যারা হচ্ছে ভারতকে খুশি করতে চান। এই তিন শ্রেণীর মানুষ এই গানটাকে জাতীয় সঙ্গীত হিসেবে রাখার পক্ষে দাবি জানাতে পারেন। আর একটা পক্ষ যারা, যারা দেশপ্রেমিক বা যারা চায় যে সঠিক অর্থটা জাতীয় সঙ্গীত, মানে জাতীয় ব্যক্তি ধারা, জাতীয় অনুভূতি থেকে গান জাতীয় সঙ্গীত হোক, তারা সবাই আমরা চাই এই গানটা পরিবর্তন হোক। আমি দুইটা বিষয় নিয়ে কথা বলেছি। ৩ নাম্বার বিষয় যেটা, এখন আপনি বলতে পারেন যে আমার সোনার বাংলা আমি তো ভালো, সেই গানটা তো অনেক সুন্দর, এটা গালে তো হৃদয়ে প্রশান্তি আসে, এখন এই গানটা আমি না গিয়ে কেমনে থাকবো? ভাই, গান গাওয়ার ক্ষেত্রে তো কোনো নিষেধাজ্ঞা নেই, আপনি এই গানটা গেতে পারেন, আপনি সকাল বিকাল দুপুর আপনার ভালো লেগে আপনি গাইতে পারেন। আপনি শুধু রবীন্দ্রনাথ ঠাকুর এই গান কেন, দ্বিজেন্দ্র লাল রায়ের যে গান, যে ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, আপনি এই গানটাও গাইতে, এটা তো অনেক সুন্দর গান। গান অন্য দেশের কেউ রচনা করছে দেখে যে গাওয়া যাবে না, এর বিষয়টা এরকম না। আমরা সারাদিন অনেক হিন্দি গান গাইতেছি, আমরা মাইকেল জ্যাকসনের গান গাইতেছি, আমরা জাস্টিন বিবারের গান গাইতেছি, আমরা আল্লামা ইকবালের লেখা গান গাইতেছি, এতে তো কোনো সমস্যা হচ্ছে না। এবং ভারতের আমি একটা গান নিয়ে একটু আলোচনা করি শুধু, সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজের সঙ্গীত। এবং হচ্ছে ভারতের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় এই গান গাওয়া হয়, বিভিন্ন সিনেমাতে দেখা যায় এই গান গাওয়া হয়েছে। এবং ভারতের কট্টরপন্থী যে বিজেপি সরকার মোদী, সেও দেখা যায় বিভিন্ন, তারাও এই গানটাকে লালন করতেছে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, এই গানের লেখক হচ্ছে আল্লামা ইকবাল, যিনি হচ্ছেন পাকিস্তানের নাগরিক। আল্লামা ইকবাল এই গান যখন গেয়েছিলেন, তখন উনি ছিল অবিভক্ত ভারতের পক্ষে, অবিভক্ত ভারতের চিন্তা ভাবনা থেকে উনি গানটা গিয়েছিলেন। ওনার ধ্যান ধারণা এটা ছিল যে ভারত বিভক্ত হবে না, ভারতীয় উপমহাদেশ এক থাকবে। ওই চিন্তা ভাবনা থেকে উনি গানটা গিয়েছিলেন। কিন্তু ভারত যখন বিভক্ত হয়ে গিয়েছে, বিভক্ত হয়ে যাওয়ার পরে এই গানটা কিন্তু তারা ছুঁড়ে ফেলে দেয় নাই, এই গানকে তারা লালন করেছে। এবং ভারতের প্রত্যেকটা বড় বড় অনুষ্ঠানে, ছোট বড় অনুষ্ঠানে এই গানটা গাওয়া হয়। এবং এটা সেনাবাহিনীর, ভারতীয় যে বাহিনী আছে, ভারতীয় বাহিনীর কুচকাওয়াজের মানে সঙ্গীত হিসেবে এই গানটাকে ধরা হয়। এখন রবীন্দ্রনাথ ঠাকুর এত সুন্দর গান লিখেছেন, বা আরো ভারতীয় যে লেখকরা এই গান, এই গানগুলো লিখেছেন, এগুলো আমরা গাইবো, এগুলো লালন করব, এগুলো সমস্বরে আমরা সুউচ্চে, মানে উচ্চ শব্দে আমরা গানগুলো গাইবো। কিন্তু এই গানগুলো তো জাতীয় সঙ্গীত হিসেবে আমরা গাইতে পারি না। সারে জাহা চাচ্ছে হিন্দুস্তান হামার, এটা তো জাতীয় সঙ্গীত না। জাতীয় সঙ্গীতের জন্য ভারত যে গানটাকে নির্ধারণ করেছে, এই গান যিনি লিখেছেন ওনার জাতীয়তা হচ্ছে ভারতী, রবীন্দ্রনাথ ঠাকুর, উনি ভারতী, এবং ভারতের প্রেক্ষাপটে উনি গানটা লিখেছেন। তো এইটা আমাদের একটা উদাহরণ হইতে পারে। এই জন্য এই গান যেহেতু সুন্দর, আমরা এই গানটা গাইবো, এই গান লালন করবো, এই গান চর্চা করবো। বাট হচ্ছে, এই গানটা আপনারা যদি সবাই বুঝে থাকেন, এই যে আমার সোনার বাংলা, বাংলা কথা অর্থ যদি বুঝে থাকেন, আর যদি আপনার জাতীয় কথার অর্থ বুঝে থাকেন, এবং যদি আপনি এই গানের মায়ার বিষয় যে আমি যেটা বললাম, এগুলো সবগুলো যদি বুঝে থাকেন, তাহলে আমার মনে হয় আপনার এটা বলার সাহস হয়ে যাওয়ার কথা যে হ্যাঁ, এই গানটা সুন্দর, এই গান থাকুক, কিন্তু এই গানটা জাতীয় সঙ্গীত হইতে পারে না। জাতীয় সঙ্গীত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে যে সুন্দর সুন্দর গান রচিত
হয়েছে, এই গানগুলো থেকে যে কোনো একটা গান বাংলা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হোক। এই চলে গেল ৩ নাম্বার বিষয়। আর এখন সর্বশেষ যে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমি একটা পোস্ট দেখেছিলাম, এক হিন্দু দাদা, উনি তার পোস্টে লিখেছিলেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে কথাটা আসতেছে, ঠিক আছে, জাতীয় সঙ্গীত পরিবর্তনই উদ্দেশ্য নাকি রবীন্দ্রনাথ বিদ্বেষ থেকে এই কথাটা বলা হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশে প্রায় সময় দেখি অনেক লোকেরা বলে অসাম্প্রদায়িকতার মনোভাব প্রকাশ করতে গিয়ে ওরা কিছু কিছু কথা বলে, কিন্তু ওদের যে কথাটা এটাতে করে সাম্প্রদায়িক। এই যে অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা, এই সংখ্যালঘু, সংখ্যাগুরু, এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা শব্দ। এই বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, উনি একটা কথা বলেছেন যে এই বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো সংখ্যালঘু নাই, কোনো সংখ্যাগুরু নাই, এখানে হিন্দু নেই, এখানে মুসলমান নাই। এবং আমিও এটা মনে মনে বিশ্বাস করি, আমার পরিচয় সর্বপ্রথম হবে আমি একজন মানুষ, এবং প্রথম পরিচয় হবে এবং দ্বিতীয় পরিচয় হবে আমি একজন বাংলাদেশি, ৩ নাম্বার পরিচয় হবে আমি মুসলমান, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি উপজাতি। এই বিষয়গুলো থাকে। তো এখন এই যে আমরা সাম্প্রদায়িক আর অসাম্প্রদায়িক কথা বলতে গিয়ে যারা আমরা অসাম্প্রদায়িক চেতনা প্রকাশ করতে চাই, আমি বলি, স্পষ্ট ভাষায় বলি, মূলত আপনারাই হচ্ছেন সবচেয়ে বড় সাম্প্রদায়িক। কেন? এই অসাম্প্রদায়িক করতে করতেই আপনারা সাম্প্রদায়িকতার বীজ মানুষের হৃদয়ে বপন করে দেন। যিনি এই কথাটা বলেছেন, যেটা কি রবীন্দ্রনাথ বিদ্বেষ থেকে কিনা, আপনি কোন সেন্সে এই কথাটা বললেন? আপনি কতটুক মানে জ্ঞানের স্বল্প থাকলে আপনি এই কথাটা বলতে পারেন? আমি যদি বলি আমি মেসি বিদ্বেষী, আমি যদি বলি আমি ক্রিশ্চিয়ানো রোনালদো বিদ্বেষী, আমি মাইকেল জ্যাকসন বিদ্বেষী, আপনি বলেন আমি পাগল? মানে আমি কি সুস্থ মস্তিষ্কের মানুষ? আমি এমন কথা বলে আমিই তো পাগল। কারণ আমি মেসি বিদ্বেষী কেমনে হব? কোথায় মেসির স্থান আর কোথায় আমি? আমি কে? কোথায় ক্রিশ্চিয়ানো রোনালদো? কোথায় তার স্থান? আমি কে? আমি মাইকেল জ্যাকসন বিদ্বেষী কেমনে হইতে পারবো? এখন যদি বলা হয় যে এটা কি রবীন্দ্রনাথ বিদ্বেষী কিনা, ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এইটি হচ্ছে আপনি সাম্প্রদায়িক প্রশ্ন করেছেন, এবং এইখানে আপনি মূলত উগ্রতাকে আরো প্রশ্রয় দিয়ে দিচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা নাম, এমন আকাশের মাঝে উজ্জ্বল এমন একটা নক্ষত্র উনি, যে কখনো অস্তমিত যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা সাহিত্য অঙ্গনে এমন কোন সেক্টর বাকি নাই যেখানে ওনার পদচারণা হয় নাই। নাটকে, পদ্যে, গদ্যে, ছড়াতে, সনেটে, মানে সর্বক্ষেত্রে ওনার পদচারণা। আমি যদিও লেখালেখি মানে লেখাপড়া খুব কম করি, এরপর আমি দেখলাম যে অন্য যারা বিখ্যাত বিখ্যাত কবি সাহিত্যিক হয়েছেন ওদের তুলনায় রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বেশি মানে এগিয়ে আছেন। এবং ওনার যে লেখার যে গণ্ডি, মানে আমি অবাক হয়ে যাই, ওনার এই এক জীবনে উনি এতগুলো লেখা কিভাবে লিখছেন, মানে আমি অবাক হয়ে যাই। আমি যদি মনে করি যে আমি যদি এই লেখাগুলো লিখতে শুরু করি, রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখেছেন চিন্তা ভাবনা করে, আমি যদি ওনার লেখাগুলো কপি করা শুরু করি, যে কপি করে করে আমি লিখবো প্রতিদিন, এরপর আমার মনে হয় আমি এগুলো শেষ করতে পারবো না। যে রবীন্দ্রনাথ ঠাকুর যিনি হচ্ছেন বিশ্বকবি, যিনি বিশ্বকবি, আমি ওনার বিদ্বেষী কেমনে হব? আমি কি বিদ্বেষ ছড়াবো ওনার বিরুদ্ধে? আমি কি ক্ষতি করতে পারবো ওনার? আমি চাইলেই কি, আমি একটা কথা বললেই কি ওনাকে কি এই নোবেল প্রাইজ ফিরিয়ে দিবে? আমি চাইলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের যত অর্জন এগুলো কি ফিরে যাবে? আমি চাইলে কি রবীন্দ্রনাথ ঠাকুরকে মানুষ অসম্মান করা শুরু করবে? যে কারণে এই কথাগুলো, এগুলো হচ্ছে বিদ্বেষপূর্ণ কথা। আমি একটা রিকোয়েস্ট থাকবে, এই কথাগুলো কেউ বলবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বজন শ্রদ্ধেয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে অসম্মান করার বা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো কথা বলার যোগ্যতা আমি মনে করি আমাদের কারোরই নাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলতে পারে এমন এমন কথা যদি কেউ বলতে চান, তাহলে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাড়িয়ে দিতে হবে, তারপর আপনি কথা বলতে পারেন। আমি খেতে খামারে ফুটবল খেলি, আমি গ্রামের গঞ্জে ফুটবল খেলি, আমি তো ভাই মেসির বন্ধন বলতে পারি না, আমি তো মেসির ত্রুটি ধরতে পারি না। আমার এই বিদ্বেষ মেসির কোনো উপকারেও আসবে না, কোনো অপকারেও আসবে না। যে কারণে এই কথাগুলো বলা, এগুলো খুবই সাম্প্রদায়িক ইস্যু, এই কথাগুলো কেউ বলবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই শ্রদ্ধা করি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, ওনার সম্মান ওনার জায়গায়। আমি ওনাকে সম্মান না করলেও ওনার সম্মান কমবে না, আমি ওনাকে সম্মান করলেও ওনার সম্মান বাড়বে না। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরকে কখনোই আমরা এইটাতে টেনে আনবো না। আমাদের যে বিষয়টা এখানে হচ্ছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের জন্য একজনের বাংলাদেশি জাতীয়তা প্রয়োজন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশকে নিয়ে একটা গান লেখা হয়েছে, ওই গানটাকে বাংলাদেশ জাতীয় সঙ্গীত করা উচিত। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, এই গান আমরা সবাই গাইবো, এই গান হৃদয় লালন করব। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, এই গানের মতো করেই
আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা গানকে শ্রদ্ধা ভক্তি করব। আমি চাইলেও করব, না চাইলেও আমার ওগোচরে দেখা যায় আমি ওনার গান গেয়ে ফেলবো। সুতরাং সর্বোপরি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান ঠিক রেখে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটাকে জাতীয় সঙ্গীত থেকে বাদ দেয়া হোক, এবং এমন একজন রচয়িতার গান জাতীয় সঙ্গীত গ্রহণ করা হোক যে রচয়িতার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, এবং যে গানটা বাংলাদেশের মানুষের মুক্তির প্রেক্ষাপট এবং বাংলাদেশের নিজস্ব কৃষ্টি কালচারের উপর ভিত্তি করে রচিত হবে, এমন একটা গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হোক। সব শেষ কথা হচ্ছে, বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাহিরে আমরা যেসব বাংলাদেশিরা বসবাস করি, আমরা প্রত্যেকেই যদি বাংলাদেশটাকে উজাড় করে ভালোবাসতে পারি এবং প্রত্যেকে যদি বাংলাদেশটাকে হৃদয়ের গভীরে লালন করতে পারি এবং প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে যদি সর্বোচ্চ পরিশ্রম করতে পারি, তাহলে আমি মনে প্রাণে বিশ্বাস করি এই বাংলাদেশটা খুব দ্রুতই, আমি আবারও রিপিট করতেছি, এই বাংলাদেশটা খুব দ্রুতই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এবং এই বাংলাদেশ খুব দ্রুতই বিশ্বের দরবারে একটা উন্নত বাংলাদেশ হিসেবে নিজেকে খুব দ্রুতই প্রতিষ্ঠিত করতে পারবে ইনশাআল্লাহ। কারণ একটা কথা আমরা সবাই জানি, এইটা হচ্ছে আমার এই সোনার বাংলাদেশ, আমার এই প্রিয় বাংলাদেশ হচ্ছে অপার সম্ভাবনাময় এক বাংলাদেশ।